প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা ভালো থাকো এটাই কামনা করি। তোমাদের সবার জন্য রইল শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি তোমাদেরকে অনলাইন ক্লাস 6-এ আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে রসায়ন প্রথম পত্রের অধ্যায় নাম্বার 2 গুণগত রসায়নের গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলাপ করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। এই বক্সটা আছে 50 মিলিলিটার 6 × 10⁻⁴m জিঙ্ক সালফেট এবং বি বক্সটা আছে 40 মিলিলিটার 0.05 সোডিয়াম হাইড্রোক্সাইড। দেওয়া আছে জিঙ্ক হাইড্রোক্সাইডের কেএস অর্থাৎ দ্রাব্যতা গুণফল 1 × 10⁻17। তোমাদেরকে নির্ণয় করতে হবে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা মোল পার লিটার, গ্রাম পার লিটার এবং গ্রাম পার 100 গ্রামে নির্ণয় করতে হবে। দ্বিতীয়ত জিঙ্ক সালফেটের দ্রাব্যতা গুণফল কত? তৃতীয় এওপি নিশ্চিত করলে জিঙ্ক হাইড্রোক্সাইড পদক্ষেপ করবে কি? প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমরা ধাপে ধাপে আলাপ করব। জিঙ্ক হাইড্রোক্সাইডকে যদি আমরা আয়নিক আকারে লিখি, জিঙ্ক হাইড্রোক্সাইডকে যদি আমরা আয়নিক আকারে লিখি, তাহলে লিখতে পারি ZnOH হোল টু অ্যারো Zn2+ যোগ 2OH মাইনাস। কারণ জিঙ্কের যোজনী 2, এই 2কে প্রশমিত করতে গেলে OH এর 2টি আয়ন দরকার মাইনাসের, এই জন্য জিঙ্কের যোজনী 2 এবং OH মাইনাসের যোজনী -1 এবং দুইটা 2+ আর 2- এ মিলে এটা প্রশমিত হয়ে একটা যৌগ গঠন করে। তাহলে আমরা লিখি, মনে করি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, মনে করি জিঙ্ক হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা S মোল পার লিটার, Zn2+ এর দ্রাব্যতা S মোল পার লিটার, OH মাইনাস এর দ্রাব্যতা 2S মোল পার লিটার। এখানে 2S হয়েছে কারণ দুইটা আয়ন বের হয়েছে, এই জন্য আমরা লিখতে হবে 2S মোল পার লিটার। প্রশ্নমতে প্রিয় শিক্ষার্থী, প্রশ্নমতে ZnOH হোল টু এর দ্রাব্যতা গুণফল ইকুয়াল দেখা যাবে কনসেন্ট্রেশন অফ Zn2+ ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস স্কোয়ার। তাহলে এখানে মান দেওয়া আছে 1 × 10⁻17, আর এখানে আমরা Zn2+ এর দ্রাব্যতা হলো S আর OH মাইনাস এর দ্রাব্যতা হলো 2S, তার উপর আছে স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি, প্রিয় শিক্ষার্থী, 1 × 10⁻17 ইকুয়াল লেখা যাবে S গুণ 4S স্কোয়ার, বা 1 × 10⁻14 ইকুয়াল 4S কিউব, বা 4S কিউব ইকুয়াল 1 × 10⁻17। সুতরাং S কিউব ইকুয়াল হবে 1 × 10⁻14/4, বা S কিউব ইকুয়াল লেখা যাবে 2.5 × 10⁻18। সুতরাং S ইকুয়াল হবে এখানে 3√2.5 × 10⁻18। তাহলে আমরা পাবো 1.357 × 10⁻6 মোল পার লিটার। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন মোল পার লিটারে দ্রাব্যতা হিসাব করলাম। এখন আমরা হিসাব করব গ্রাম পার লিটারের দ্রাব্যতা কত। নিয়ম হলো, মোল পার লিটারের দ্রাব্যতা নির্ণয় করে সেটাকে যদি আণবিক ভর দ্বারা গুণ করা হয়, তাহলে সেটা হবে গ্রাম পার লিটারের দ্রাব্যতা। যেমন আমরা এখানে পাচ্ছি 1.357 গুণ 10⁻6 গুণ 99.5 গ্রাম পার লিটার, কারণ জিঙ্ক হাইড্রোক্সাইডের আণবিক ভর হলো 99.5। এখন আমরা যদি এটাকে গুণ করি, তাহলে দেখা যাচ্ছে 1.350
215 10 ইনভার্স 4 গ্রাম পার লিটার। একইভাবে যদি আমরা এটাকে গ্রাম পার 100 গ্রামে নির্ণয় করতে চাই তাহলে 10 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, অথবা তোমরা মনে মনে নিবে যে গ্রাম পার লিটার মানে কি 1 লিটারে এত গ্রাম, অর্থাৎ 1000 মিলিলিটারে এত গ্রাম, একে কত 100 কত, তার মানে আমরা কত দিয়ে ভাগ করলাম 10 দিয়ে, তাহলে 10 দিয়ে ভাগ করলে হবে 1.350215 10 ইনভার্স 5 গ্রাম পার 100 গ্রাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখা যাচ্ছে আমরা মোল পার লিটার, গ্রাম পার লিটার এবং গ্রাম পার 100 গ্রামে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল হিসাব করলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা আসি। দ্বিতীয় প্রশ্নের মধ্যে ছিল যে জিঙ্ক সালফেটের দ্রাব্যতা গুণফল কত। জিঙ্ক সালফেটকে ভাঙলে হয় ZnSO4, যদি আমরা এটাকে ভাঙি তাহলে হয় Zn2 প্লাস যোগ SO4 2 মাইনাস, কারণ সালফেটের যোজনে হলো -2, কাজে জিঙ্কের যোজনে হবে +2। তাহলে আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থী, মনে করি ZnSO4 এর দ্রাব্যতা S মোল পার লিটার। সুতরাং Zn2 প্লাস এর দ্রাব্যতা S মোল পার লিটার। সুতরাং SO4 2 মাইনাস এর দ্রাব্যতা S মোল পার লিটার। সুতরাং ZnSO4 এর দ্রাব্যতা গুণফল ইকুয়াল concentration of zinc 2 plus into concentration of sulfate 2 minus। তাহলে আমরা এটাকে ধরলাম S গুণ S, কারণ Zn2 প্লাস এর দ্রাব্যতা হলো S মোল পার লিটার আর সালফেটের দ্রাব্যতা হলো S মোল পার লিটার। তাহলে আমরা এখানে পাচ্ছি যে S স্কয়ার মোল স্কয়ার পার লিটার স্কয়ার। তাহলে আমরা জানি S মানে দ্রাব্যতা হলো 6 ইন্টু 10 ইনভার্স 4 হোল স্কয়ার মোল স্কয়ার পার লিটার স্কয়ার। তাহলে আমরা পাবো এখানে 3.6 10 ইনভার্স 7 মোল স্কয়ার পার লিটার স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জিঙ্ক সালফেটের দ্রাব্যতা গুণফল নির্ণয় করে ফেললাম। এবার আমরা তৃতীয় প্রশ্নে আসি। তৃতীয় প্রশ্ন ছিল যে A আর B যদি আমরা দুইটা মিশ্রিত করি তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইডের পদক্ষেপ করবে কিনা। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, প্রথমে আমাদের ছিল জিঙ্ক সালফেট, আমরা যদি এটাকে আয়নিক আকারে লিখি তাহলে Zn2 প্লাস যোগ SO4 2 মাইনাস। দ্বিতীয় ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটাকে যদি আমরা লিখি তাহলে সোডিয়াম প্লাস যোগ OH মাইনাস। আর যদি জিঙ্ক হাইড্রোক্সাইড লিখি ZnOH2, সেটাকে যদি আমরা আয়নিক আকারে লিখি তাহলে Zn2 প্লাস যোগ 2OH মাইনাস। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে আয়নিক গুণফল নির্ণয় করতে হলে জিঙ্ক হাইড্রোক্সাইডের, সেখানে জিঙ্ক 2 প্লাস আর 2OH মাইনাস দরকার। দেখা যাচ্ছে জিঙ্ক 2 প্লাস আছে জিঙ্ক সালফেট বক্সে আর OH মাইনাস আছে NaOH বক্সে। তাহলে আমরা জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রা নির্ণয় করব। মিশ্রিত দ্রবণে জিঙ্ক 2 প্লাস এর ঘনমাত্রা, সুতরাং সেটা হবে Zn2 প্লাস কনসেন্ট্রেশন, সেটা হবে B1S1 বাই B2। তাহলে আমাদের সেখানে ছিল B1 ছিল 50 আর S1 ছিল 6 ইন্টু 10 ইনভার্স 4, আর দুটো বক্সে যোগ করলে হয় 50 যোগ 40। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে 3.33 10 ইনভার্স 4 মোল পার লিটার হবে। একইভাবে যদি মিশ্রিত দ্রবণে
দ্রবণে যদি আমরা OH মাইনাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করি, এর ঘনমাত্রা নির্ণয় করি, তাহলে দেখা যাচ্ছে OH মাইনাস কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইকুয়াল হবে B1S1 বাই B2। B1 হলো 40 আর S1 হলো 0.05 আর ওটা হলো 50 যোগ 40, তাহলে হচ্ছে 0.0333 মোল পার লিটার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জিঙ্ক হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল নির্ণয় করব। জিঙ্ক হাইড্রোক্সাইডকে ভাঙলে হয় জিঙ্ক 2 + 2OH মাইনাস, তাহলে সুতরাং ZnOH হোল 2 এর KIP হলো আয়নিক গুণফল, সেখানে হবে কনসেন্ট্রেশন অফ Zn2+ ইনটু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস স্কোয়ার। তাহলে আমাদের এখানে আমরা ঘনমাত্রা পেলাম 3.33 ইন্টু 10⁻⁴, আর এখানে আমরা পেলাম 0.0222 স্কোয়ার। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি 1.64 10⁻⁷ পাবো, সেটা হবে মোল কিউব পার লিটার কিউব। কিন্তু আমরা জানি যদি আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে মানে অদক্ষেপ পড়বে। আমাদের আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল ছিল KSP ছিল 1 × 10⁻17, তাহলে দেখা যাচ্ছে আমি KIP পেলাম 1.64 10⁻7, কিন্তু KSP হলো 1 × 10⁻17, দেখা যাচ্ছে KIP বড়, সুতরাং KIP গ্রেটার দেন KSP, সুতরাং অদক্ষেপ পড়বে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো, তোমরা দ্রাব্যতা গুণফল নীতি থেকে জেনেছো যদি KIP KSP কে অতিক্রম করে তাহলে সেটা তো অদক্ষেপ করবে। এখানে KIP KSP কে অতিক্রম করেছে, এই জন্য এখানে অদক্ষেপ করেছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আরেকটা উদ্দীপক নিয়ে আলাপ করব। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলাপ করব। যেমন ধরো এটা যদি হাইড্রোজেন পরমাণুর বর্ণালী হয় এবং এটা যদি কেসেল হয়, এটা যদি এল হয় KL, এটা যদি M হয়, এবং এখানে যদি ইলেকট্রন কেসেল থেকে M সেলে যায়, তাহলে প্রথম প্রশ্ন হলো শোষিত শক্তির পরিমাণ কত। প্রিয় শিক্ষার্থী, তোমরা উদ্দীপকটি লক্ষ্য করো। এই উদ্দীপক থেকে আমাদেরকে শোষিত শক্তি পরিমাণ নির্ণয় করতে হবে। শক্তির পরিমাণ কত, শোষিত শক্তির পরিমাণ কত। 2 তরঙ্গ দৈর্ঘ্য কত। তৃতীয় প্রশ্ন হলো কম্পাঙ্ক কত। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ধাপে ধাপে সেটা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, বোর কক্ষে এখন হাইড্রোজেন দেখা যাচ্ছে ইলেকট্রনটি প্রথম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে লাফিয়ে পড়েছে। তাহলে বোর প্রথম কক্ষে দেখো, বোর প্রথম কক্ষে অবস্থিত ইলেকট্রনের শক্তি সেটা হলো E1 ইকুয়াল হলো -2 π² m E4 বাই n² s²। এখানে প্রিয় শিক্ষার্থী যদি আমরা মান বসাই -2 × 3.1416² ইন্টু m এর মান হলো 9.10 10⁻28 ইন্টু আর এর মান হলো 4.8 × 10⁻10 হোল 4 বাই
যেহেতু প্রথম কক্ষে তাহলে 1 স্কোয়ার ইন্টু এস এর মান হলো 6.624 ইন্টু 10 ইনভার্স 27 স্কোয়ার। যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে পাবো -2.176 ইন্টু 10 ইনভার্স 11 ERG। আমরা পাবো 10 ইনভার্স 11 আর। এবার বোর তৃতীয় কক্ষে অবস্থিত ইলেকট্রনের শক্তি হবে E3। সেটা হলো E3 ইকুয়াল মাইনাস টোয়াইস পাই স্কোয়ার m e⁴ বাই n স্কোয়ার s স্কোয়ার। এখানে হবে মাইনাস 2 ইন্টু 3.1416 হোল স্কোয়ার ইন্টু 9.1 ইন্টু 10 ইনভার্স 28 গুণ 4.8 10 ইনভার্স 4 বাই, দেখা যাচ্ছে এখানে যত তৃতীয় তাহলে 3 স্কোয়ার ইন্টু 6.624 10 ইনভার্স 27 স্কোয়ার। তাহলে আমরা সেখানে পাবো মাইনাস 2.418 ইন্টু 10 ইনভার্স 12 আর্ক। কাজেই এখন আমরা শোষিত শক্তি অর্থাৎ প্রথমটা নির্ণয় করব। শোষিত শক্তি পাচ্ছি, শোষিত শক্তিকে ডেল ই দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং ডেল ই ইকুয়াল হলো E3 মাইনাস E1। E3 ছিল মাইনাস 2.418 10 ইনভার্স 12 বিয়োগ, আর E1 ছিল মাইনাস 2.176 ইন্টু 10 ইনভার্স 11 ERG। সেটা যদি আমরা ক্যালকুলেশন করি 1.934 ইন্টু 10 ইনভার্স 11 আর। এই প্রিয় শিক্ষার্থী, এই আমরা শোষিত শক্তি নির্ণয় করলাম। এবার আসো কম্পাঙ্ক নির্ণয়, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। আমরা জানি ডেল ই ইকুয়াল AC বাই ল্যামডা। সুতরাং ল্যামডা ইকুয়াল AC বাই ডেল ই। তাহলে এইচ হলো 6.624 ইন্টু 10 ইনভার্স 27 আর আলোর বেগ হলো 3 ইন্টু 10⁻10 বাই, আমরা পেয়েছিলাম শোষিত শক্তি 1.934 ইন্টু 10 ইনভার্স 11। যদি আমরা এটারে ক্যালকুলেশন করি পাবো 1.0275 10 ইনভার্স 5 সেন্টিমিটার। এটা যদি মিটারে নিই 1.0275 ইন্টু 10 ইনভার্স 7 মিটার। যদি ন্যানোমিটারে নিই 1.0275 10 ইনভার্স 7 গুণ 10⁹ ন্যানোমিটার। সেটা হবে 102.75 ন্যানোমিটার। সেটাকে যদি অ্যাঙ্গস্ট্রমে নিই তাহলে 102.75 গুণ 10 অ্যাঙ্গস্ট্রম, সেটা হবে 1027.5 অ্যাঙ্গস্ট্রম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কম্পাঙ্ক নির্ণয় করব। কম্পাঙ্ক হলো ডেল ই ইকুয়াল এস মিউ বা এস মিউ ইকুয়াল ডেল ই। সুতরাং মিউ ইকুয়াল ডেল ই বাই এস। তো এখন দেখা যাচ্ছে ডেল ই পাইছে 1.934 ইন্টু 10 ইনভার্স 11 আর এস পেলাম 6.624 10 ইনভার্স 27। যদি আমরা এটা নির্ণয় করতে 2.92 ইন্টু 10⁻15 হার্টজ। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমরা দুইটি উদ্দীপক নিয়ে আলাপ করেছি। সামনের ক্লাসে মানে পরবর্তী ক্লাসে তোমাদেরকে অন্যান্য উদ্দীপক নিয়ে আলাপ করব। আজকে তোমাদেরকে অনেক
কষ্ট দিয়েছি। তবে আজকে আর নয়, তোমরা পরবর্তী ক্লাসগুলো ধৈর্য সহকারে লক্ষ্য করবে। যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আজ আর নয়, ভগবান তোমাদের সবাইকে মঙ্গল করুক এই কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। কয় মিনিটে?